ফ্র্যাঞ্চাইজের কাছে বিসিবিকে যেতে হয়েছে, বাট 2 বছর আগে কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজগুলোকে নেওয়ার জন্য ওই সব অর্গানাইজেশন কিন্তু এসছে। সো হ্যাঁ, এখন স্ক্রুটিনি করার সময় ওরা প্রমিস করেছিল যে আমরা পিপিএল যখন শুরু হবে তখন থেকে আমাদের কমিটমেন্টগুলো থাকবে। স্বাগত জানাচ্ছি গেম অনে, সাথে আছে আমি পিঙ্কি সানার। প্রতি শুক্রবার রাত 8টায় কিন্তু গেম অন নিয়ে আমরা থাকি আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব বিতর্ক মাথায় নিয়ে মাঠে গড়ালো বিপিএল, এ বিষয়ে কথা বলবো। এছাড়াও তো ক্রিকেটের আরো বিষয় নিয়ে কথা বলবোই। আলোচনার জন্য কিন্তু আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার এহসানুল হক সেজান। ভাই, আপনাকে স্বাগত আমাদের সাথে। ঠিক যেমনটা বলছিলাম যে আসলে বিতর্ক কোনোভাবেই বিপিএল এর পিছু ছাড়ছে না। আমার মনে হয় সেজান ভাই, যতটুকু মনে পড়ে, বিপিএল যখন শুরু হলো 9, 10 বা 11, 12 ওই সময়টা ছাড়া পরবর্তী মনে হয় প্রতিটা আসরেই বিতর্ক ছিল বিপিএল এর। এবং এইবার কিন্তু ইট ওয়াজ প্রমিসড যে একটা সুন্দর বিতর্ক ছাড়া একটা বিপিএল আমরা দেখতে পারবো, কিন্তু শুরুটাই হলো বিতর্ক নেই। না, নিশ্চয়ই আসলে কিছুটা বিতর্ক থাকবেই, বিকজ অফ দেশটা আসলে একটা স্টেবল পর্যায়ে নাই। এবং দেখেন, লাস্ট বিপিএলে যেই আমাদের সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট সাহেব ছিলেন, ফারুক ভাই ছিলেন, এবং এবারের বিপিএলে আবার কিন্তু বুলু ভাই প্রেসিডেন্ট হিসেবে আছেন। সো একটা বিপিএল বা দুইটা বিপিএল না করলে কিন্তু আসলে স্টেবল কোনো জায়গায় এসে পৌঁছাবে না। অনেক ছোটোখাটো ভুল ত্রুটি থাকবেই, এগুলো আসলে যত তাড়াতাড়ি ওভারকাম করা যায় ততই ভালো। শুধুমাত্র আমি প্রেসিডেন্ট সাহেবের বলবো না, ইভেন্ট ম্যানেজমেন্টদেরও অনেক কিছু ভুল থাকতে পারে, কিছু খুঁটিনাটে সেজান ভাই, প্রতিবার কি আসলে এই ধরনের এক্সকিউজ দিয়ে কি একটা জায়গা থেকে যেখানে আপনারা বিপিএল কে বলতে চাচ্ছেন বা আমরা বলতে চাচ্ছি যে বিপিএল কে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, সেখানে প্রতি বছর নতুন নতুন বিতর্ক, যেটাকে, এবং বিতর্কগুলো কিন্তু একটা ছোট না। বিতর্কগুলো যেমন এবার যদি আমি বলি, চট্টগ্রাম রয়্যালস মালিক পক্ষ হঠাৎ করে বিপিএল শুরু হওয়ার একদিন আগে তারা বলছে যে আর্থিক সংকটের কারণে তারা দল চালাতে পারছে না, তারা বিসিবির কাছে হেল্প ছিল। এবার তো অনেক দেখে আসলে দল নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি 5 বছরের একটা ফ্র্যাঞ্চাইজি সবাইকে 5 বছরের জন্য সম্ভবত মালিকানা দেওয়ার কথা আমরা যতটুকু জানি। এই জিনিসগুলো আপনি কিভাবে বলবেন, এগুলো কিভাবে ওভারলুক হয়ে গেল? ছোট্ট করে একটা কথা বলি, 2 বছর আগে যদি কেউ যদি বিপিএল করতে, মানে আমরা যাদেরকে রিক্রুট করতে চাচ্ছিলাম তাদের কিন্তু সংখ্যাটা অনেক বেশি ছিল। 20টা থেকে 25টা টিম কিন্তু বিপিএল করবে এরকমভাবে কিন্তু তারা ফোকাস ছিল, এবং মানে তাদের অ্যাবিলিটি ছিল বিপিএল করার জন্য। বাট লাস্ট 2 বছর ধরে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন যারা বিপিএল করার মতো যোগ্যতা রাখে তারা কিন্তু পিছে হেঁটে গেছে। সাপোজ আমি যদি বলি, বিপিএল কারা করবে? রিনাউন্ড কোম্পানি মালিকানা ফ্র্যাঞ্চাইজিস হবে, সাপোজ গ্রামীণফোন হবে, ব্যাড হবে, নামেই একটা আস্থা আসে, ব্যাংক আসবে। আমরা চাই কিন্তু এরাই যেন ফ্র্যাঞ্চাইজিস হয় এবং এরাই যেন বিপিএলটা রান করে। সো ওইসব অর্গানাইজেশন কি এবার ওরা ইচ্ছা পোষণ করেছিল? আমার তো কাছে মনে হয় না। এবার বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজের কাছে বিসিবিকে যেতে হয়েছে, বাট 2 বছর আগে কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজগুলোকে নেওয়ার জন্য ওই সব অর্গানাইজেশন কিন্তু এসছে। সো হ্যাঁ, এখন স্ক্রুটিনি করার সময় ওরা প্রমিস করেছিল যে আমরা বিপিএল যখন শুরু হবে তখন থেকে আমাদের কমিটমেন্টগুলো থাকবে, বাট মাঝখানে এসে আমি বলবো যে এখানে ল্যাক অফ প্রপার জায়গায় প্রপার লোকটা ছিল না দেখেই কিন্তু আমার মনে হয় যে এইসব খুঁটিনাটক ভুলগুলো হচ্ছে। সাপোজ ছোট্ট একটা করে বলি যে নাইম শেখ সবচেয়ে বেশি টাকা দিয়ে চিটাগং নিয়েছিল, এবং পরে তাদের একটা ম্যানেজার কাছ থেকে শোনা গেল যে তাদের বাজেটই আসলে এত ছিল না, বাট সেখানে কিন্তু তাদেরকে রিক্রুট করা হলো অনেক চড়া দামে। সো একটা প্ল্যান থাকতে হবে। আমি যখন নিলামে বসবো তখন কিন্তু একটা প্ল্যান করে আমি বসবো, আমার বাকেটে কেমন টাকা, আমার বাকেটে কত পয়েন্ট রয়েছে বা কত টাকা রয়েছে, সেখান থেকে আমি কিভাবে ইউটিলাইজ করব। এই জন্য আমি বললাম যে পারফেক্ট জায়গায় পারফেক্ট লোকটা ছিল না দেখে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু আসলে এরা কেউ কিন্তু খেলার সাথে সম্পৃক্ততা নাই।
যারা এরা কিন্তু ম্যানেজমেন্ট এই জিনিসগুলো বুঝে না, এই জিনিসগুলো কিভাবে একটা নিলাম করতে হয় বা কিভাবে করতে হয়, যার জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে। আমার হাতে একটা প্রতিবেদন আছে, যদি আপনি বারবার বলছেন সেজান ভাই যেগুলো খুঁটিনাটি প্রবলেম, বাট প্রবলেমটা কি আসলে খুঁটিনাটি কিনা? খুঁটিনাটি প্রবলেম, আমরা একটা ন্যাশনাল টেলিভিশনে আমরা এখন টক শো করছি, আমরা এটা নিয়ে কিন্তু কথা বলছি, এটা অনেক মানুষ দেখছে, এবং এটা আসলে কেমন ইম্প্যাক্ট পড়ছে একটা দেশের ক্রিকেটের উপর, এবং এই জিনিসগুলো আসলে বহির্বিশ্বে কি বার্তা দেয়, এটাও কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে রেখে একটা হাতে প্রতিবেদন আছে। চিটাগং আসলে ঠিক বিপিএল শুরুর আগে তারা বলল তাদের আর্থিক সংকটের জন্য টিম পরিচালনা করতে পারছে না, এই নিয়ে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। জন্মলগ্ন থেকে হাতে গোনা কয়েক আসর বাদ দিলে বিপিএল এর পিছু কখনোই ছাড়েনি বিতর্ক। তাই তো এই টুর্নামেন্টকে কেউ কেউ ট্রল করে বলেন বিনোদন প্রিমিয়ার লিগ। 12তম আসর শুরুর ঠিক একদিন আগে এসে এবার নতুন বিতর্কের জন্ম দিল নবাগত চট্টগ্রাম রয়্যালস। বিসিবিকে পাঠানো এক চিঠিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে মালিক পক্ষ। দলটির মালিক কাইয়ুম রশিদ সেই চিঠিতে জানান তারা মালিকানা রাখতে চান না, কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করেন। এরপরেই দলটির মালিকানা বুঝে নিয়েছে বিসিবি। চট্টগ্রাম রয়্যালসের এমন কাণ্ডে ক্ষুব্ধ বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। ডেফিনেটলি চাপে আছি। 2-3 ঘন্টা আগে যদি একটা টিম বলে যে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না, হ্যাঁ, তো সুতরাং এটা হইলে মানে আপনি চিন্তা করেন প্রচণ্ড প্রেশার, তাদের ফাইন্যান্সিয়ালি তারা খুব বেকায়দায় আছে, কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে না। আর দায়িত্ব নিয়ে ইতিমধ্যে রয়্যালসের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে দলটির প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবরার আল দাইয়ান, নিউজ 24। নিশ্চয়ই সেন ভাই, দেখছিলাম যে হাবিবুল বাশার সুমনের ঘাড়ে শেষ পর্যন্ত দায়িত্বটা পড়লো, বিসিবিকে দায়িত্ব নিতে হলো, এতে কি সমস্যার সমাধান হলো? না, আসলে সমস্যার সমাধান কোনো ইভেন্ট যখন স্টার্ট হওয়ার পরে যে কোনো প্রবলেমই আসলে সেটাকে ধামাচাপা দিয়ে আবার রিস্টার্ট করাটা কিন্তু সমাধান না। দেখেন, একটা যে কোনো ইভেন্ট তৈরি করতে হলে কিন্তু আমার চেকলিস্ট দরকার রয়েছে। এখন যে চেকলিস্টটা আসলে এত বড় আসর স্টার্ট করতে হলে কিন্তু আমাদের এই 2 মাস 3 মাসের মধ্যে ওয়ার্কআউট করে কোনো সময় এই চেকলিস্ট অনুযায়ী কিন্তু আপনার হবে না। একটা বিপিএল আমাদের সর্বোচ্চ পর্যায়ের একটা ক্রিকেট, এর যেমন একটা তাৎপর্য রয়েছে, এটার জন্য অর্গানাইজ করতে হলেও কিন্তু একটা বছর, আমি মনে করি যে একটা বছর মিনিমাম এটার থেকে স্টার্ট শুরু করতে হবে। বাট এই সময়টা কিন্তু এই আমাদের প্রেসিডেন্ট সাহেব পায়নি, বিকজ অফ নতুনভাবে আবার ইলেকশন হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু তাড়াহুড়ো করে এই জিনিসটা করতে হয়েছে। একটা বিপিএল দেখেন, আইপিএল কিভাবে এত পপুলার হলো, ওদের 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 উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা মাথায় রেখে কিন্তু ওয়ার্কআউট করে তারা প্রতিটা ইভেন্টে স্টেপ বাই স্টেপ কিন্তু তাদেরকে সাজাতে হয়েছে, এবং এখন কিন্তু আইপিএল এ অটোমেটিক ভাবে রান করে বিকজ অফ ওই চেকলিস্টগুলো অনুযায়ী। বাট আমাদের সবচেয়ে বড় জিনিসগুলো হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়ালি যে ফ্র্যাঞ্চাইজগুলো আছে, ফাইন্যান্সিয়ালি যে কোনো একটা সময় এসে কলাপস করে, এই জায়গাটা থেকে আমরা বের হতে পারছি না। আমরা ফারুক ভাইয়ের আমরাও দেখেছি ওই সেই একটা টিম এরকম করেছে, এবারও কিন্তু আবার সেম জিনিসটাই হচ্ছে। হ্যাঁ, ব্যাকআপ কি করছে? ক্রিকেট বোর্ড করছে, বিকজ অফ ক্রিকেট বোর্ড দায়িত্ব নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বাট আমার কাছে মনে হয়, আমার বিশ্বাস, বিপিএল যদি স্টার্ট করতে হয় মিনিমাম 1 বছর ধরে ওটাকে মার্কেটিং করে ওটাকে পিওর ফ্র্যাঞ্চাইজিদের উপরে ছেড়ে দেওয়া, এবং ইভেন্ট ম্যানেজমেন্টগুলা পারফেক্ট ওয়েতে কাজ করা, প্রতিটা অর্গান যদি পারফেক্টভাবে কাজ করে, সময় নিয়ে কাজ করে, প্ল্যান নিয়ে কাজ করে, এক্সিকিউশন করা খুব একটা কঠিন না। সেজান ভাই, যদি আমরা এই জিনিসটা বুঝি যে একটা বিতর্ক সৃষ্টি হতে যাচ্ছে, আমার হাতে ওই পরিমাণ সময় নেই, দেশের পরিস্থিতি স্টেবল না, সবকিছু দেখে একটা নামকা ওয়াস্তে একটা আসর জাস্ট আমি লঞ্চ করলাম, এটার থেকে কি বেটার হতো না যে আচ্ছা ঠিক আছে একটু সময় নেই, এবার যদি বিপিএল এর আসরটা যদি না গড়াতো মাঠে, সার্বিক পরিস্থিতি চিন্তা করে খুব কি ক্ষতি হতো কিনা, এই সময়টা নিয়ে পরবর্তী যখন দেশের অবস্থা স্টেবল হতো, পরবর্তী ক্যালেন্ডারে আমরা যদি একটা পারফেক্ট একটা বিপিএল দেখতে পারতাম। এই যে বিতর্কতা আসলে দেশের ক্রিকেটের উপরেই মানে কালো দাগ পড়ছে আসলে। এখানে অনেকগুলা বিতর্ক রয়েছে। সাপোজ
ফার্স্ট হলো যে আমাদের ক্যালেন্ডার তৈরি করা। ক্যালেন্ডারটা হলো যে আমাদের এই ডিসেম্বর টু জানুয়ারি এই ক্যালেন্ডারেই সব ফরেন প্লেয়াররা অ্যাভেলেবেল থাকে এবং ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ফরেন প্লেয়ারদের আমরা নিতে পারি, এই জন্যই কিন্তু এই ক্যালেন্ডারে এখানে সাজানো হয়। এবং নেক্সট যে জিনিসটা হলো যে ফ্র্যাঞ্চাইজির যে কথাগুলো হচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজগুলো কিন্তু পারফেক্ট ফ্র্যাঞ্চাইজিগুলো আসতে হবে। দেন যেটা বলছেন যে মানে এবার মাঠে না করালে কি সমস্যা হতো? এবার যদি বিপিএল না হয় তাহলে কিন্তু একটা প্লেয়ারদের উপরও কিন্তু এফেক্ট পড়ে। দেখেন এই এফেক্টটা কি দেশের স্বার্থ থেকে বড় কিনা? অ্যাটলিস্ট 6টা টিমে যদি আমরা 10 জন প্লেয়ার 7টা প্লেয়ার কিন্তু অকুপাইড থাকে এবং একটা বিপিএল যদি আমি না করি তাহলে কিন্তু একটা ব্রেকডাউন হয়ে যায় একটা ক্যালেন্ডারে। দেখবেন 2025 সালে বিপিএল হয়নি, 2026 সালে যে এটাকে আবার নতুন থেকে একদম জিরো থেকে কিন্তু স্টার্ট করতে হবে। সো আপনার কথা ঠিক আছে, পরিস্থিতি চিন্তা করা হচ্ছে কিন্তু আপনার কথা ঠিক আছে যে সার্বিক পরিস্থিতি চিন্তা করে এটাকে আমি অফ করতে পারি কিনা, বাট অফ করলেও যেরকম একটা বেনিফিটেড আমরা হব, আবার অফ না করে যদি চালাতে পারি সেখানেও বেনিফিটেড হওয়ার চান্স নিউজগুলো যে হচ্ছে আসলে এটা কতটুকু রাইট, এটা তো আসলে নিশ্চয়ই এফেক্ট পড়ছে যে বিপিএল এর অর্গানাইজেশনের জন্য এটা ক্রিকেট বোর্ডেরও যেমন বদনাম হচ্ছে, সারা বাংলাদেশেরও বদনাম হচ্ছে। রয়্যালসের প্লেয়াররা যখন মাঠে খেলবে তারা কি একদম নির্ভর হয়ে খেলতে পারবে? তাদের টিম শুরু হওয়ার আগে যে ধাক্কাটা তারা খেলেন, না নিশ্চয়ই এটা তো আসলে ক্রিকেট ইজ এ মাইন্ড গেম। সত্যি কথা, যদি মাইন্ড ফ্রেশ না থাকে তাহলে কোনো সময় খেলতে পারবে না। তারপর আমি বলছি যে একটা টিমের জন্য কিন্তু 5টা টিম সাফার হবো বা বাংলাদেশ সাফার হবে। নোয়াখালীর কথা কি বলবেন? প্রতিটা জিনিসই কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের শুধরাতে হবে। আমাদের আসলে এখন যদি আমি এই পরিস্থিতির জন্য ছেড়ে দেই বা কোনো অকারেন্স হবে এর জন্য যদি অফ করে রাখি, এর চেয়ে আমি চালাই কি কি লুপহোলগুলো রয়েছে, নেক্সট বার এগুলো আমরা শুধরে ফেলবো। তখন আমাদের সময় নিয়ে করতে হবে। আমার এই বিপিএলটা জানুয়ারি মাসের 17-18 তারিখ শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি থেকে এই ওয়ার্কআউট করা শুরু করতে হবে, চেক লিস্ট করতে হবে, প্ল্যান করতে হবে, কোন কোন জায়গায় লুপহোল ছিল সেগুলো কারেকশন করতে হবে। এখন একটা বড় টুর্নামেন্ট যদি আসলে বাংলাদেশে না হয় তাহলে ক্রিকেটের যে হাইপটা, সেই হাইপটাও কিন্তু অনেক নিচে চলে যাবে। হ্যাঁ নিশ্চয়ই সেলিম ভাই, আমাদের করতে হবে, আমরা শিখছি, আমাদের এই সমস্যা কিন্তু সলিউশন কখনোই আমরা কেন জানি পাই না, নতুন নতুন বিতর্ক সৃষ্টি হয় যেটা কিন্তু আসলে দেশের ক্রিকেটের জন্য খারাপ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতিতে যাচ্ছি দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি গেম অনের। কথা বলছি এহসানুল হক সেজানের সঙ্গে বিতর্কিত বিপিএল নিয়ে। চলে যাচ্ছি সরাসরি ভাইয়ের কাছে। বিরতিতে যাওয়ার আগে ঠিক যেমনটি বলছিলাম, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে বিপিএলকে আমরা ব্র্যান্ডিং করার কথা বলছি, যে বিপিএল এক সময় ব্র্যান্ড হবে। ব্র্যান্ডিং এভাবে এত বিতর্ক নিয়ে প্রতি সিজনে আসলে কতটুকু ব্র্যান্ডিং করা সম্ভব, এবং বিপিএল আসলে কোথা থেকে কোথায় গেছে আপনি মনে করেন? যে আমরা যদি গ্রাফ দেখি উঠেছে না আসলে তলানিতে গেছে, অনেক দূর নিচে নেমে গেছে। পিসিএল যদি আমি দেখি, পিসিএল বিপিএল এর পরে শুরু হয়ে কিন্তু পিসিএল এখন অনেক অনেক উপরে, বিপিএল কিন্তু তার চেয়েও নিচে। বিপিএলে আমরা যে প্লেয়ারগুলো দেখতাম আগে, ন্যাশনাল প্লেয়াররা আসতো, ফরেন প্লেয়াররা আসতো, তাদের রেশিওতে যদি এখন বিপিএল এর প্লেয়ারদের দেখি, সত্যি কথা অনেক দুঃখের একটা কাহিনী। যে ব্র্যান্ডিংয়ের কথা বলা হয়েছে, ওয়ার্ল্ড বেশি দূর না, আমি যদি আইপিএল এর দিকে তাকাই, আইপিএল স্পন্সর করতো টাটা, তাদের ফ্র্যাঞ্চাইজিরা ছিল সবাই রিনাউন, ওয়ার্ল্ডের সবাই তাদেরকে চেনে। মানে আছে কিংফিশার মালিক আছে, প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির মালিকটা কিন্তু শেয়ার হোল্ডার, তাও আবার একসাথে কিনতে পারে না, শেয়ার হোল্ডার। সো বাংলাদেশে যারা ফ্র্যাঞ্চাইজি রান করে তাদেরকে আমরা আসলে চিনি না কেন? এটা আমার একটা বড় প্রশ্ন, সত্যি কথা। কেন গ্রামীণফোন করছে না, কেন ব্যাট করছে না, কেন এতগুলো ব্যাংক রয়েছে সেই ব্যাংকরা কেন ফ্র্যাঞ্চাইজি হচ্ছে না? এই জিনিসটা আসলে হলে অনেকটাই সমাধান হয়ে যাবে। যেই প্রবলেমগুলো আমরা প্রতি বছরই মানে ফেস করছি, যে আমরা টাকা দিতে পারছি না, ফ্র্যাঞ্চাইজগুলো ঠিক মতো রান করতে পারছে না। শুধুমাত্র আমি দেখছি বসুন্ধরা এট এ টাইম প্রথম থেকেই কিন্তু করে যাচ্ছে, ভ্যাকসিন করেও আমরা দেখেছি এক সময়, তাদেরও একটা ভালো কন্ট্রিবিউশন ছিল। সো এত বড় একমি এক সময় করেছে। সো
বড় বড় কোম্পানি আমাদের দরকার না, আমাদের আসলে না, giant corporate আমাদের giant আমাদের company। আমাদের যদি বিপিএল কে একটা প্রোডাক্ট বানাতে হয়, আমাদের বিপিএলটাকে একটা সেল করতে হবে। কোথায় সেল করি? আমরা বাইরের মার্কেটে সেল করি। সো বাইরের মার্কেটে সেল করতে হলে আমার বিপিএলটাকে একটা প্রোডাক্টের রূপ দিতে হবে, আদারওয়াইজ তো আমাকে সেল করবে না। আজকে পিসিএল রাইট বিক্রি হয় বা ইউটিউবের রাইট বিক্রি হয় যে টাকায়, আমরা বিপিএল কে সেটাকে সেল করতে পারছি না। কেন পারছি না? সিরাজ ভাই, আপনার এই কথাটা থেকে আমি যদি ইন্টারাপ্ট করি, যে আপনি বললেন একটা প্রোডাক্ট আমি সেল করব, প্রোডাক্ট সেলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? মার্কেটিং, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া। আমি যখন বাইরে হাঁটি, এই রাস্তায় আমি যদি 10 জনকে জিজ্ঞেস করি, আমি 100% আপনার সাথে আমি চ্যালেঞ্জ রাখতে পারি 8 জনই জানে না বিপিএল শুরু হয়েছে। সত্যি সত্যি ব্র্যান্ডিং কোথায়, মানে আমার মার্কেটিং কোথায়? রাইট, সত্যি। আমার কথা হলো যে একটা মার্কেটিং হবে, একটা বিপিএল এর মার্কেটিং হবে 1 বছর আগের থেকে। হ্যাঁ। ইউটিউব হবে, ফেসবুক হবে, সোশ্যাল মিডিয়া হবে, টিভিতে স্ক্রল যাবে, থিম সং থাকবে, থিম হ্যাঁ, সং যাবে, জি। এটার উপর থেকে আবার অনেক অ্যাক্টিভিটিস আসবে, টক শো থাকবে। সো মার্কেটিংটা এমন ভাবে করতে হবে যেটার হাইপটা অনেক উপর চলে অনেক আসে। উপরে থাকবে, মানুষ এখন- অপেক্ষা করবে কবে বিপিএল Right. মাঠে গড়াবে। ইভেন একটা ফরেন প্লেয়ার গেল চিন্তা করবে যে আরে বিপিএল তো বাংলাদেশে এত হ্যাঁ। মার্কেটিং হচ্ছে, বিপিএল জি। মনে হয় এবার ভালো হচ্ছে, হ্যাঁ। আমি খেলতে চাই, আমার নাম দাও। এরকম ফরেন প্লেয়ার যারা রয়েছে তারা দেখবে যে অনেক ফরেন প্লেয়ারই মানে ইগারলি তারা দে ওয়ান্টেড টু পার্টিসিপেট এই বিপিএল এ। সো ওই জিনিসটা আসলে হচ্ছে না। ইভেন বিপিএল এর অনেক যেসব ফ্র্যাঞ্চাইজি থাকবে তাদেরকে কিন্তু একটা লক্ষ্য থাকবে, একটা টার্গেট থাকবে, আমি টিমটা কেন কিনছি, আমি এখান থেকে কি বিজনেস করতে পারবো। জি। এখন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা এসে টাকা ইনভেস্ট করে যখন ফতুর হয়ে যায় চলে যায়। বাট বিপিএলটা কেন, আমি প্রোডাক্টটা যখন রেডি করব, আমি ওখান থেকে যদি আমার যদি বেনিফিট না হয়, তাহলে আমি ওটা রান কেন করব? আর তাদেরকে কেনই বা সুযোগ দেওয়া হচ্ছে যে ওরা ওইখান থেকে বেনিফিট চাচ্ছে না, ওরা তো ওখান থেকে বেনিফিট হতে হবে। আইপিএল বিশাল একটা মার্কেট হয়ে গেছে, আইপিএল মানে একটা Right. বিশাল মার্কেট হয়ে গেছে, যেখানে আপনার আপনি যেটা বলছেন যে ওখান থেকে মানে অনেক রেভিনিউ কিন্তু তারা আর্ন করে। Right. সেই জিনিসটা আমাদের পার্শ্ববর্তী দেশে যদি এরকম হয়, আপনি পিসেল এর কথা বললেন, আমাদের দেশে আসলে আমরা কি কোথায় পিছিয়ে আছে, মানে এটাকে আমরা বললাম তো এই যে এই কোম্পানিগুলা যখন রিনাউন্ড হবে সেটা শেয়ার বাজারে চলে যাবে, শেয়ার বাজারে সেখানে জি। সেল হবে। Definitely. এখানের আমাদের যে রেভিনিউ তো অনেক ভাবে আনা যায়, কিন্তু কিছু ল পারমিট করতে হবে। দেখেন একটা বিপিএল এ যদি সরকার যদি সাপোর্ট করে, বিপিএল বড় কোনো ব্যাপার না, একটা ব্যাংক নিয়ে আসেন, ওখানে বলেন যে আপনাদের যে ট্যাক্স রয়েছে কিছুটা না আমরা কনসিডার করব। কতগুলো ব্যাংক চলে আসে, দেখেন কতগুলো টেলিকম কোম্পানি চলে আসে। সো একটা ফ্র্যাঞ্চাইজি দিয়ে কিভাবে ওরা বিজনেস করতে হবে, তখন ওরা ফোকাস করবে যে আমি এখান থেকে কিভাবে রেভিনিউ আর্ন করব। এটা শুধুমাত্র কিনলাম, খেললাম, টিকিট বিক্রি হলো, কিছু টাকা পেলাম, এটা কিন্তু না। এটার উপর ফোকাস করে আমার বিজনেস জেনারেট করতে হবে, বিজনেস প্ল্যান করতে হবে ফার্স্ট। সেখান থেকে আমি রেভিনিউটা কিভাবে বের করব সেটার প্ল্যান থাকতে হবে। এবং এটা কিন্তু খুব কঠিন কাজ না, আপনি যেটা বলছেন কিন্তু রেগুলার প্র্যাকটিস। যে কোনো, আমি যদি বলি যে আমিও একটা ব্যাংকে জব করি, কিংবা আমরা যদি কর্পোরেটগুলো দেখি, এগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস এই জিনিসগুলো। সো এগুলো কিন্তু খুব রকেট সায়েন্স না। না রকেট সায়েন্স না। দেখেন আমি যদি রংপুর টাইটান্স বসুন্ধরার কথাই বলি, বসুন্ধরা একটা টিম রান করছে এবং একটা প্লেয়ারকে সে অ্যাডের জন্য পাঠাবে, জি। যে কোনো ধরেন একমি একটা প্লেয়ারকে অ্যাডের জন্য তাকে নিতে হবে, সে রংপুর রাইডার্সকে এসে দিতে হবে, রেমুনারেশন দিতে হবে, জি। এই জন্য আমি প্লেয়ারটা পাঠাচ্ছি। ইংলিশ ফুটবলে কি হয়, একটা জি। টিম একটা প্লেয়ার কিভাবে বিক্রি হচ্ছে কি হচ্ছে, এইগুলা Transfer market খুব একটা কত বেশি big রকেট সাইজ না, market, টু বি জি। অনেস্ট। বাট ওই যেসব কোম্পানিগুলো আসবে তারা অনেক বেশি ক্যাপাবল হতে হবে, তাদের ফোকাস থাকতে হবে কিভাবে আমি রেভিনিউ জেনারেট করতে পারি। তখন পলিসিগুলো তারা ক্রিয়েট করতে থাকবে যে আমি এখানে বিজনেস করব এই রংপুর রাইডার্সের দিয়ে। আমি এত অডিট করলাম, ইফতেখার মিঠু ভাইয়ের কথা শুনছিলাম যে অনেক অডিট করে টিমগুলো নিয়ে আসা হয়েছে, অডিট করে। তাহলে এই অডিট কে করবে? তাহলে অডিট কোথায় ফেল করলো, যে এদের যে টাকা নাই, এদের যে আর্থিক সমস্যা, এরা যখন একটা অকশনে গেল, তারপর এরা যখন টিম খেলার আগের দিন বললো, মানে লেটার দিয়ে যে আমাদের টাকা নাই। আর সেজন ভাই, কয়টা টিম প্র্যাকটিসে নেমেছে, মানে কয়টা টিম প্র্যাকটিস করছিল, যে তাদের যে বিপিএল এর খেলার আগে যে তোড়জোড় একটা প্লেয়ারদের প্র্যাকটিস কয়টা নেমেছে আপনার মনে হয়? আমরা তো এরকম খবর পেয়েছি যে অনেক টিমের ফিজিও ঠিক নাই, কোচ ঠিক নাই, মাঠের প্লেয়াররা এখনো প্র্যাকটিসে নামে নাই। গত বছর বিপিএল এর সময় এন্ড্রু রাসেল মনে হয় চলে গিয়েছিল কোথায়, যে ওদের ও বোধহয় লাস্ট ইয়ার কোন একটা টিমে খেললো, সেই টিমের প্র্যাকটিস হবে আমেরিকা 1 মাস ধরে।
এক মাসে একটা প্র্যাকটিস সেশন হবে, তারপরে ওরা আইপিএল এ ইন করবে। সো প্ল্যানিং তো ওদের একরকম প্ল্যানিং, ওরা একটা ফ্র্যাঞ্চাইজির আন্ডারে খেলছে। আমাদের ফ্র্যাঞ্চাইজির যদি খেলার আগের দিন প্যাড আসে বা ওখান থেকে জার্সি আসে, তাহলে আমার বুঝতে হবে যে উই আর নট অর্গানাইজড। আসলে যেটা হলো কি, আসলে দোষগুলো তো অনেক জায়গায় আছে, বাট এটাকে কিভাবে সমাধান করা যায় এটা আসলে ব্রেনস্টর্মিং দরকার রয়েছে। এবং ওই যে বললাম, চেকলিস্ট অনুযায়ী প্রপার লোক ওখানে ইনপুট দিয়ে, ক্যাপাবল লোক ইনপুট দিয়ে এইসব জিনিস যদি ঠিকভাবে করা না যায়, তাহলে সবার আগে দেখতে হবে কি, আমি একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে যাব, তবে সবার আগে দেখতে হবে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে আসলে একটা জিনিসকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কিনা, এটা সবার আগে খতিয়ে দেখাটা প্রয়োজন বলে আমি মনে করি। একটা বিরতির সময় হয়ে গেছে, কোথাও যাবেন না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম ওয়ানে। কথা বলছি সেজান, এহসানুল হক সেজানের সঙ্গে। ভাইয়া, অনেক তো মাঠের বাইরে বিপিএল এর কথা আসলে হলো, একটু মাঠে ফিরতে চাই, একদম শেষ ভাগে আছি আমাদের শোয়ের। আজকে কিন্তু খেলা ছিল, আজকে রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়েছে। যেহেতু মেহেদী হাসান মিরাজ, সিলেটের ক্যাপ্টেন, কিন্তু দাবি করেছিলেন তারা আসলে শিরোপা জেতার জন্য। সে কেমন দেখলেন আসলে? ফার্স্ট ম্যাচ আসলে সবকিছু প্রেডিক্ট করা যাবে না, বাট বিপিএল যে এবার জমবে তার একটা সুন্দর মেসেজ আমরা পেয়ে গেছি। কারণ 190 এবং 190 চেস করা জি অনেক বড় একটা জিনিস, যেটা আমরা দেখতে চাই আসলে। এই জিনিসটা আমরা দেখতে চাই। দেখেন, গত বছরে একটা অ্যাভারেজ রান ছিল 170, এর আগের বছরে অ্যাভারেজ রান ছিল 150। গ্রাজুয়ালি যদি 190 এসে আমাদের দাঁড়া করাতে পারি, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে যে কম্পিটিশনটা আমাদের দরকার, সেই জিনিসটা আমরা অনেকটাই কাছাকাছি যেতে পারবো। এবং সাথে দেখলাম যে এবার অনেক দর্শকের উপস্থিতি। দুটো জিনিস, একটা হলো মাঠের উইকেটের মধ্যে একদম একটা ভালো ব্যবহার, উইকেটের ভালো ব্যবহারটা থাকতে হবে যেখানে রান প্রডিউস হবে, আর একটা হলো মাঠের বাইরে দর্শক থাকতে হবে। একটা বিপিএলকে জমানোর জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট। নিশ্চয়, আসলে এত যেমনটা আমরা বলছিলাম যে দেশে সবকিছু একটু আনস্টেবল মনে হচ্ছে বা আনস্টেবল আছে, এই অশান্তির মধ্যে কিন্তু একটু স্বস্তি দিতে পারে আসলে ক্রিকেটই এখন, বা খেলাধুলো। আমরা কিন্তু এই জায়গাটা থেকে একটু স্বস্তি খুঁজে পেতে চাই। সো বিপিএলটা কিন্তু সেই স্বস্তিটা মানুষকে দিতে পারে। সামনে এবার যদি বলি যে আসলে সব টিম, যদি আপনাকে বলি যে সব টিম দেখে আপনার কাছে কোন টিমকে মনে হচ্ছে যে এবার খুব স্ট্রং পজিশনে আছে এবং শিরোপার দাবিদার? আচ্ছা, সবচেয়ে বড় জিনিস কি, ফরেন রিক্রুটটা এখন পর্যন্ত কিন্তু সবাই কি ফিক্স করতে পারেনি। কারণ কি, যারাই আসছে, যেমন আইয়ুব এসছে, আজকে খেলা দেখলাম, আমি এসলো, ওরা কিন্তু একটা মাঝপথে কিন্তু আবার চলে যেতে পারে। ফরেন রিক্রুটের উপরে কিন্তু এবার বিপিএলটা আসলে অনেকটাই আমার কাছে মনে হয় যে ডিপেন্ডেন্ট। যদিও আমার মনে হয় বাংলাদেশি প্লেয়াররা ফার্স্ট খেলাতে তাদের দক্ষতা দেখেছে। নাজমুলের শান্তু ইজ এ ফ্যান্টাস্টিক ফার্স্ট স্টার, একটা বাংলাদেশি 100 সাথে মুশফিকের 50 দেখে খুবই সুন্দর লেগেছে। সো আমার কাছে মনে হয় যে টিম সবাই সমান, সবাই মোটামুটি হয়েছে। রংপুর রাইডার্স আমরা দেখবো যে যখন মাঠে আসবে ওরা কোন টোনে আছে। রাজশাহীকে আমরা মোটামুটি, কিন্তু আসলে রংপুর রাইডার্স কিন্তু সবসময় খুব ভালো পজিশনে থাকে। দেখেন, আমার একটা ছোট্ট ফরমেশনের মধ্যে আমার একটা ওপিনিয়ন রয়েছে। গত বছর রংপুর রাইডার্স 7টা থেকে 8টা ম্যাচ টানা জিতেছে এবং সবার আগে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্বে শেষ করেছে। তারপরে তারা কোয়ালিফাইং এবং এলিমিনেটরে দুটো হেরে ফাইনালে যেতে পারেনি। ফরম্যাটটা যদি এরকম হয়, ফিকচারের ফরম্যাটটা যদি এমন হয় যে টপ যে প্লেয়ার টিম, সেই টিম একদম ফাইনালে চলে যাবে এবং লাস্ট পরের যে 3টা থাকবে, রানার্স আপ, 3rd এবং 4th, এই 3টা টিমের মধ্যে এলিমিনেটরি এবং এইগুলা খেলে ওই ফাইনালে খেলা যদি হয়, তাহলে কিন্তু আমরা আরেকটু এই যে গ্রুপ পর্যায়ের যে খেলাগুলা, তার কিন্তু একটা ভ্যালু কিন্তু বাড়বে। সো আমার কাছে মনে হয় যে এই গ্রুপ পর্যায়ে খেলার ভ্যালুগুলো বাড়ানোর জন্য এবং প্রতিটা ম্যাচ কে জিতবে কে হারবে এইটা এভলিউশন করার জন্য এই ফরম্যাটটা আমার কাছে মনে হয় অনেক ভালো। 2টা বছরই কিন্তু রংপুর রাইডার্সকে আমরা দেখেছি যে ওই জায়গাটায় কিন্তু ইয়ে আছে। আজকে রংপুর রাইডার্স না দিয়ে যদি আজকে নোয়াখালী বা সিলেট যদি এরকম পর্যায়ে চলে যায়, তারাও কিন্তু আফসোস করবে। সো আমার কাছে মনে হয় যে এবারের টিমগুলোর মধ্যে রংপুর রাইডার্স, রাজশাহী 2টা ব্যালেন্স টিম হয়েছে। নোয়াখালী সুইন ভাইয়ের আমার কাছে মনে হয় যে সেও যখনই টিমে থাকে
ভালো খেলার চেষ্টা করে, যদিও তার খারাপ সময় গেছে গত বছর। এবারও শুরুটা একটু হবে। তবে মনে হয় এই দুইটা টিমের মধ্যে আমার কাছে মনে হয় যে একটু খেলা যতদিন গড়াবে ততদূর আসলে বুঝতে পারবো যে কোনটা টিমটা আসলে স্ট্রং। সেলিম ভাই একদম ছোট্ট করে জানতে চাবো, 30 সেকেন্ড আমার হাতে সময় আছে, বিপিএল এর কাছে আপনার প্রত্যাশা? বিপিএল এর কাছে আমার প্রত্যাশা যে আমাদের যে পিসিএল এর পরে যে বিপিএল এর ক্রাইটেরিয়াটা নেমে গেছে, ভ্যালুটা নেমে গেছে, সেই ভ্যালুটা আমাদের অনেক উপরে তুলে নেবে। আমাদের আইপিএল এর পরে, বিগ ব্যাশের পরে বিপিএল যেন আমাদের থার্ড পজিশনে থাকে, সেই ভ্যালুটা যেন ক্রিয়েট হয়, তাহলে কিন্তু আমরা ওইখান থেকে ভালো প্লেয়ারও বের করতে পারবো এবং শক্ত হবে। আমাদের বাংলাদেশে বিপিএল খেলতে আসবে, বাংলাদেশকে চিনবে, একটা ভালো মেসেজ যাবে ওয়ার্ল্ড ক্রিকেটে। সবকিছু মিলে যে আমরা একটা বড় অর্গানাইজার টিম ভালো করি, আমরা ভালো খেলতে পারি, সবকিছু কিন্তু ক্রিয়েট মানে একদম পারফেক্ট ভাবে হবে যদি আমাদের ভ্যালুটা অনেক ক্রিয়েট করতে পারি। নিশ্চয়ই আমরা আশা করব যে আসলে এই কথাগুলো যে আমরা টক শো করে, এটা যাতে জাস্ট টক শো পর্যন্ত না থাকে, এগুলো যাতে আসলে ম্যানেজমেন্ট লেভেলে যায় এবং তারা যাতে এগুলো নিয়ে আসলে কাজ করে। সেলিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই শেষ করছি গেম অন। আগামী শুক্রবার নিশ্চয়ই আবারও গেম অন ফিরে আসবো, আবার নতুন কোনো টপিকে কথা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।